নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো ইতিহাস বা দ্বাদশ শ্রেণী। তো সামনে পরীক্ষা, তাই সেই ইতিহাসের কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেই প্রশ্নগুলি কিভাবে পরীক্ষার খাতায় লিখবে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। কেননা যদি তোমরা পূর্ব পরিকল্পিতভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারো এবং যদি ভালো করে না বুঝো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে না। তো আমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হলো না বই, না খাতা, না কলম, শুধু মন আর মস্তিষ্ক দিয়ে যদি তোমরা প্রশ্নগুলি বুঝো, তাহলেই দেখবে পরীক্ষার খাতায় তুমি অনর্গল লিখতে পারবে। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করো। সিপাহী বিদ্রোহের কারণ কি? সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1857 থেকে 1757 থেকে 1857 পর্যন্ত যে দীর্ঘ 100 বছর, সেই 100 বছর ইংরেজরা ভারতীয়দেরকে বিভিন্নভাবে লুটপাট করেছিল, যার কারণস্বরূপ 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহের একাধিক কারণ রয়েছে। প্রথম দেবে তোমরা রাজনৈতিক কারণ, ঠিক আছে, হেডিং দেবে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে লিখবে যে ইংরেজরা ভারতীয়দের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ভারতীয়দের রাজ্যগুলিকে আগ্রাসন করার জন্য বা গ্রহণ করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময়ে গ্রহণ করেছিল। এর মধ্যে ছিল লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি এবং লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। এই দুটো নীতির মাধ্যমে তারা কি করেছিল? ভারতের অধিকাংশ রাজ্য ইংরেজদের অধীনে করে নিয়েছিল। এই ঘটনাকে সামনে রেখেই সিপাহী বিদ্রোহ কি হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল। তারপর হলো অর্থনৈতিক কারণ। হ্যাঁ, দীর্ঘ 1757 থেকে 1857 পর্যন্ত দীর্ঘ 100 বছর ইংরেজরা কি করেছে? ভারতের মধ্যে থেকে বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে গেছে। যেমন ধরো বিভিন্ন মন্দিরের স্বর্ণালঙ্কার যেভাবে পারে ভারতকে লুণ্ঠন করেছে। এই অবস্থাকে সামনে রেখে এক সময় দেখা যায় যে ভারতের অর্থনৈতিক প্রভাবে টান পড়েছিল এবং অর্থনৈতিক কি হয়ে গেছিল? দুর্বল হয়ে পড়েছিল। এই জন্য ভারতীয়রা কি হয়েছিল? বিদ্রোহী হয়েছিল। তারপর হলো সামাজিক কারণ। সামাজিক ভাবেও ভারতীয়দেরকে, হেডিং দেবে সামাজিক কারণ। সামাজিক ভাবেও ভারতীয়দেরকে বিভিন্নভাবে অপমান করা হতো, তাদেরকে সমাজে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল এবং সমাজের নিম্ন শ্রেণী হিসাবে রেখে দেওয়া হয়েছিল। এইসব বিভিন্ন সামাজিক কারণেও তারা কি করা হয়েছিল? বিদ্রোহী হয়ে উঠেছিল। তারপর হলো সামরিক কারণ। হ্যাঁ, সামরিক কারণের মধ্যে ছিল কি? তারপর সামরিক কারণ নয়, সামরিক কারণের আগে তোমরা আরেকটা হেডিং দিয়ে দিবে, সেটা হলো ধর্মীয় কারণ। হ্যাঁ, ধর্মীয় কারণ বলতে দেখা গেল যে ইংরেজরা অধিকাংশ সময় খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দিত, কিন্তু যদি কোনো ভারতীয়রা সে হিন্দু ধর্মকে প্রাধান্য দিত বা মুসলিম ধর্মকে প্রাধান্য দিত, দেখা গেল যে ভারতীয়রা যখন তাদের হিন্দু ধর্মকে প্রাধান্য দিতে চেয়েছিল, যারা যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হতো, তাদেরকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হতো না। এই জন্য তারা কি করেছিল? খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য তাদেরকে বাধ্য করা হতো। এইভাবেই দেখা গেল যে 1857 সালে সিপাহী বিদ্রোহ দেখা দিয়েছিল। তারপর হলো কি? ধর্মীয় কারণে বলে। তারপর হলো সামরিক কারণ। হ্যাঁ, সামরিক ভাবেও দেখা যায় যে ভারতীয়দেরকে বিভিন্নভাবে কি করা হয়েছিল? ভারতীয় সৈন্যদেরকে ইংরেজ সৈন্যদের তুলনায় কম বেতন দেওয়া হতো। তারপর দেখা গেল যে ভারতীয় সৈন্যদেরকে অপমানজনক আচরণ করা হতো। ভারতীয় সৈন্যদের কোনো পদোন্নতির ব্যবস্থা ছিল না। এই যে কার্যকাঠামো সে 1757 থেকে 1857 সাল পর্যন্ত করে আসছিল, তাদেরকে নিম্নমানের খাবারও দেওয়া হতো। এই জন্য তারা 1857 সালে সিপাহী বিদ্রোহের অংশগ্রহণ করেছিল। আর সবচেয়ে বড় যে কারণ সেটা হলো প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের মধ্যে ছিল এনফিল্ড রাইফেল প্রবর্তন। এনফিল্ড রাইফেল প্রবর্তন বলতে তোমরা নিশ্চয়ই জানবে যে এনফিল্ড রাইফেল ছিল সিপাহী বিদ্রোহের সময় ব্যবহারকারী একটা বন্দুক। এই বন্দুকের কার্তুজ কি করা হয়েছিল?
শূকর এবং গরুর চর্বি দিয়ে বানানো হতো এবং সেই কার্তুজটা মুখ দিয়ে খুলে তারপর কি করা হতো, ব্যবহার করা হতো, বন্দুকটা ব্যবহার করা হতো। এতে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়কে অপমানজনক আচরণ বলে মনে করা হয়েছিল এবং তারা সেই ফলস্বরূপ 1857 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দিলাম সিপাহী বিদ্রোহের কারণ। এবার তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখে নেবে। তারপর যে প্রশ্নটা, সেটা আমার কাছে মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট, তাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। সেটা হলো মথুরা শিল্পের কয়েকটি বৈশিষ্ট্য লিখো। হ্যাঁ, মথুরা শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। মথুরা শিল্পের বৈশিষ্ট্যগুলি হলো যে মথুরা শিল্পের গান্ধার শিল্পের সমসাময়িক মথুরা শিল্পের বিকাশ ঘটেছিল। এই শিল্পে দেশীয় ঐতিহ্য ও ধারাকে অনুসরণ করেছিল, অর্থাৎ গান্ধার শিল্পের সমসাময়িক হিসাবে মথুরা শিল্প গড়ে উঠেছিল। এই শিল্প কি করেছিল, যে এই শিল্প দেশীয় ঐতিহ্য ও ধারাকে কি করেছিল, অনুসরণ করেছিল। তারপর হলো রোমান 2 দিয়ে লিখবে, মথুরা শিল্পে বুদ্ধ এবং মহাবীরের সুন্দর মূর্তি গড়ে তোলা হয়েছিল। তারপর হলো বুদ্ধ ধর্মের মহাযান ধর্মমতের দ্বারা প্রভাবিত হয়ে এই শিল্পরীতিতে বুদ্ধ ও বোধিসত্ত্বার মূর্তির আকার দাঁড়ানোর ভঙ্গিমা ইত্যাদি স্থির করা হয়েছিল। মথুরা শিল্প কনিষ্কের মস্তকহীন মূর্তির জন্য প্রসিদ্ধ ছিল। ঠিক আছে, এই জন্য দেখা গেল যে মথুরা শিল্পের কয়েকটি বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ 5টা বৈশিষ্ট্য দিলাম, 5-এর মানের জন্য যথেষ্ট। ঠিক আছে, মথুরা শিল্প কি করেছিল, কনিষ্কের মস্তকহীন মূর্তির জন্য প্রসিদ্ধ ছিল। তাছাড়া বুদ্ধ ধর্মের মহাযান ধর্মমতের দ্বারাও প্রভাবিত হয়েছিল এবং শিল্পরীতিতে বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তির আকার দাঁড়ানোর ভঙ্গিমা ইত্যাদি স্থির করা হয়েছিল সেই মথুরা শিল্পে। ঠিক আছে, তারপর যে প্রশ্নটা সেটা হলো কি, হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য কি? হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য হলো যে হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক এবং বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। তোমরা সহজেই বুঝে নিতে পারবে। তারপর হলো হরপ্পা সভ্যতায় ষাঁড়ের পূজা প্রচলন ছিল, কিন্তু বৈদিক সভ্যতায় গাভীর পূজা প্রচলন ছিল। আর হরপ্পা সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল মাতৃকেন্দ্রিক এবং বৈদিক সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল পিতৃকেন্দ্রিক। হরপ্পা সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না, বৈদিক সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো। হরপ্পা সভ্যতায় পার্থিব জ্ঞানের উপর অধিক গুরুত্ব আরোপ করা হতো, কিন্তু বৈদিক সভ্যতায় আধ্যাত্মিক জ্ঞানের উপর অধিক গুরুত্ব আরোপ করা হতো। ঠিক আছে, তাহলে তোমরা না দেখে এগুলি বলতে পারো যে হরপ্পা সভ্যতা ছিল কি মাতৃকেন্দ্রিক, বৈদিক সভ্যতা ছিল পিতৃকেন্দ্রিক। হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো, বৈদিক সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতার দেখা গেল যে হরপ্পা সভ্যতার মধ্যে কি ছিল, হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। তাহলে এই 5টা দিলেই তোমাদের মোটামুটি 5 নম্বর হয়ে যাবে। তারপর যে প্রশ্নটা সেটা হলো হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলি আলোচনা করো। না, হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়েছিল বা হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলি আমি তোমাদের 3-এর মানের মধ্যে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলি বুঝিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা এগুলিকে 5-এর মান বানিয়েও লিখে নিতে পারবে। 3-এর মানের মধ্যে যে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ, সেই কারণ সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটা হলো কি, হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ হলো হরপ্পা সভ্যতা প্রথম হলো জলবায়ু পরিবর্তন। না, ঐতিহাসিকরা হরপ্পা সভ্যতা ধ্বংসের পশ্চাতে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন। তারা বলেছেন এই সভ্যতা এক সময় রাষ্ট্রের বৃষ্টির পরিমাণ হ্রাস পায়, ফলে ভূগর্ভস্থ লবণ উপরে উঠে আসে এবং এই সভ্যতাকে মরুভূমিতে পরিণত করে দেয়। অর্থাৎ হরপ্পা সভ্যতা জলবায়ু পরিবর্তন, মানে ঐতিহাসিকরা বলে যে জলবায়ু এক সময় নাকি হরপ্পা সভ্যতায় জলবায়ুর বিরাট আকার চেঞ্জ হয়েছিল এবং বৃষ্টির পরিমাণ কি হয়েছিল, হ্রাস হয়ে গেছিল এবং সেখান থেকে কি হয়েছে আস্তে আস্তে দেখা গেল সেখান থেকে প্রায় ভূগর্ভস্থ লবণ উপরে এসে যায় এবং সেটাকে একটা মরুভূমিতে পরিণত করে দিয়েছিল। এই জন্য হরপ্পা সভ্যতা কি হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় যে হেডিং সেটা দেবে প্রাকৃতিক বিপর্যয়। অধিকাংশ ঐতিহাসিক হরপ্পা সভ্যতার ধ্বংসের পেছনে
প্রাকৃতিক শক্তির ভূমিকাকে মেনে নিয়েছেন। তাদের মতে বন্যা, ভূমিকম্প, খরা, অগ্নিগর্ভ ইত্যাদি কারণে এই সভ্যতা ধ্বংসের মুখে পতিত হয়েছে। আবার প্রাকৃতিক কারণের মধ্যে দেখা যায় যে অনেক ঐতিহাসিকরা মনে করেন যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কি হয়েছে, হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে। বিভিন্ন সময় ভূমিকম্প, খরা, বন্যা এসব বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হরপ্পা সভ্যতা একদিন ধ্বংস হয়ে গিয়েছিল। তো এটা 2 2 4 হয়ে যাবে, বা এটা তুমি 3 এর মানের মধ্যে দিয়ে দিতে পারো। আর যদি চাও তাহলে আমি তোমাদেরকে 5 এর মানের জন্য আরেকটা প্রশ্ন দিয়ে দেব। তারপর হলো অশোককে চণ্ডাশোক বলা হয় কেন, এবং অশোককে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন, এবং অশোককে চণ্ডাশোক বলা হয় কেন। প্রথম হলো অশোককে চণ্ডাশোক বলা হয় কেন। অশোক প্রথম জীবনে অত্যন্ত নিষ্ঠুর এবং উগ্র প্রকৃতির শাসক ছিলেন। বুদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে জানা যায় যে অশোক তার 98 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের ত্রয়োদশ বর্ষে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। এই যুদ্ধে তিনি 1 লক্ষ লোককে হত্যা করেন এবং হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেন। এই সমস্ত কার্যকলাপের জন্য ইতিহাসে অশোককে চণ্ডাশোক বলে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ অশোককে চণ্ডাশোক কেন বলা হয়, চণ্ডালের মতো আকার ধারণ করেছিল। অর্থাৎ ইতিহাস থেকে জানা যায় যে অশোক নাকি তার 98 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন। তাছাড়া তিনি কি করেছিলেন, অশোক যুদ্ধের সময় মানে ত্রয়োদশ বর্ষে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন এবং সেই আক্রমণে প্রায় 3 লক্ষ লোককে তিনি হত্যা করেছিলেন এবং হাজার হাজার ঘরবাড়ি তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিলেন। এই জন্য অশোককে কি করা হয়, চণ্ডাশোক বলা হয়। আবার মনে প্রশ্ন জাগে, অশোককে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন। প্রথমত তিনি চণ্ডালের মতো ব্যবহার করেছিলেন মানুষের সঙ্গে, এই জন্য তাকে চণ্ডাশোক বলা হয়। কিন্তু পরবর্তী সময়ে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সেই শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। সে সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি কেন তাকে শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। না, শ্রেষ্ঠ সম্রাট বলার পেছনে তার একাধিক কারণও ছিল। কারণ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোককে বলা হয় কেননা বিভিন্ন ঐতিহাসিকরা অশোককে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট বলে অভিহিত করেছেন। রাজা হিসাবে কলিঙ্গ জয় করেও রাজ্য বিজয় নীতি পরিত্যাগ করে তিনি ধর্মনীতি গ্রহণ করেছিলেন। মানে তিনি রাজ্য বিজয় নীতি পরিত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন এবং সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ দ্বারা প্রজাদের মন তিনি জয় করে নেন। তিনি প্রজা কল্যাণমূলক কাজ এবং প্রজা বৎসল মনোভাব দ্বারা মানবতাবাদী সমাজ গড়ে তুলেছিলেন। পর্বতের গায়ে বুদ্ধদেবের বাণীগুলি খোদাই করার ব্যবস্থা করেন। যুদ্ধবিধির পরিবর্তে ধর্ম ঘোষণা নীতি গ্রহণ করে মানুষের প্রিয় পাত্রে পরিণত হন। এই সমস্ত কারণেই ইতিহাসে অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। অর্থাৎ অশোক যুদ্ধ করে যখন দেখেছিল যে প্রচুর মানুষ হত্যা হয়েছিল, তখন তার মনে একটা বিরাট চেঞ্জ হয়ে গিয়েছিল এবং তিনি কি করেছিলেন, বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বুদ্ধের বাণী পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় খোদাই করে রেখে দিয়েছিলেন এবং প্রজাদের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং প্রজাদের কল্যাণের জন্য তিনি অনেক কিছু ত্যাগ স্বীকার করেছিলেন। এর জন্য অশোককে কি করা হয়, শ্রেষ্ঠ সম্রাট হিসেবে অভিহিত করা হয়। এবার লাস্ট যে প্রশ্নটা সেটা হলো 8 প্রকার বিবাহের বিবরণ দাও। হিন্দুদের শাস্ত্রমত অনুসারে যে 8 প্রকার বিবাহের বর্ণনা দেওয়া আছে, সেই 8 প্রকার বিবাহ সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তুমি অবশ্যই ভালো করে এটাকে শিখে নেবে। সেই 8 প্রকার বিবাহের মধ্যে হিন্দুদের রীতি অনুসারে 8 প্রকার বিবাহের মধ্যে প্রথম হলো কি, ব্রাহ্মা। এই রীতি অনুসারে কন্যা দায়গ্রস্ত পিতা তার কন্যার সঙ্গে কোনো সৎ বা চরিত্রবান পাত্রের বিবাহ দিতেন যৌতুক সহযোগে, ঠিক আছে, সেটাকে বলা হতো কি, ব্রাহ্মা। তারপর 2 নম্বর যে বিবাহ সেটা হলো দৈব। এই বিবাহ রীতি অনুসারে পিতা যজ্ঞ করে কোনো পুরোহিতের হয়ে নিজের কন্যাকে সম্প্রদান করতেন। কোনো পুরোহিতের হয়ে কি করতেন, নিজের কন্যাকে সম্প্রদান করে দিতেন। এটাকে বলা হতো কি, দৈব। তারপর হলো
আর্য রীতি অনুসারে দেখা যায় যে এই রীতি অনুসারে পিতা পাত্রের কাছ থেকে এক জোড়া গরু যৌতুক দিয়ে তার কন্যার বিবাহ দিতেন। তারপর হলো কি প্রাজাপত্য এই প্রথা অনুসারে পিতা তার নির্বাচিত পাত্রের হাতে কোনো রকম যৌতুক ছাড়াই কন্যাকে তুলে দিতেন, এটাই হলো কি প্রাথাপত্য। তারপর হলো অসুর, এই রীতি অনুসারে পাত্র কন্যাপক্ষকে অর্থ দিয়ে বিবাহ করত, অর্থাৎ কন্যাকে ক্রয় করা হতো, এটাকে বলা হয় কি অসুর। তারপর হলো গান্ধর্ব হলো এই রীতি অনুসারে পাত্র পাত্রী উভয়কে ভালোবেসে পিতা মাতার অনুমতি ছাড়াই বিবাহ করত, এটাকে বলা হয় কি গান্ধর্ব, বা বন্ধনে আবদ্ধ হতো, এটাকে গান্ধর্ব বিবাহ রীতি বলা হয়। তারপর হলো কি রাক্ষস, এই রীতি অনুসারে পাত্র বলপূর্বক পাত্রীকে বিবাহ করতেন, এটাই হলো কি রাক্ষস বিবাহ। তারপর হলো উপসাজ বা পৈশাচ, এই রীতি অনুসারে অচৈতন্য পাত্রীকে হরণ করে পাত্র বিবাহ করত এবং মৌর্য পরবর্তী যুগে নারীর মর্যাদা আরো হ্রাস পায়। এ যুগে অনুলোম ও প্রতিলোম বিবাহের প্রচলন ছিল, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এটা বেশি প্রচলিত ছিল। তো বলো অনুলোম কি, নিশ্চয়ই প্রশ্ন থাকে। অনুলোম হলো উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর বিবাহ রীতিকে বলা হয় অনুলোম, আর প্রতিলোম হলো নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের নারীর বিবাহ রীতি হলো কি প্রতিলোম। তাহলে তোমাদের 8 প্রকার বিবাহ সম্পর্কে আমি বলে দিলাম। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার তোমাদেরকে আরেকটা ক্লাসে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবে।